নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। শিওরে টি-20 বিশ্বকাপ, দেশের মাটিতে ফের বিশ্বজয়ী হওয়ার অপেক্ষায় দেশবাসী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল তারই প্রস্তুতি পর্ব। তিরুবনন্তপুরমে পঞ্চম টি-20তে ভারতের 271 রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামল 225 রানে। ব্যবধান যতটা বেশি বলে মনে হচ্ছে, ম্যাচে চলাকালীন দুশ্চিন্তাও ছিল তার থেকেও বেশি। দ্রুত গতিতে ভারতের রান তাড়া করছিলেন ফিন অ্যালেনরা। পঞ্চম টি-20 ভারত জিতল 46 রানে, সিরিজ জিতল 4-1 ব্যবধানে। তবে চিন্তা রইল বোলিং বিভ্রাট নিয়ে। ব্যাটিং নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বলেই মনে হচ্ছে। ঠিক সময় ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। বিধ্বংসী সেঞ্চুরিতে ঝড় তুলেছেন ঈশান কিষানও। কিন্তু বোলিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-20তে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু কোচ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ ফেলতে বাধ্য। গতবারের টি-20 বিশ্বকাপে যে বোলিং প্রতিটা ম্যাচের রং বদলে দিয়েছিল, সেটাই যেন এবার সবচেয়ে চিন্তার নাম হতে চলেছে। ভারতের জন্য সাদামাটা বোলিং ছাড়া চিন্তার নাম সঞ্জু স্যামসনের ফর্ম। ঘরের মাঠে তার কাছে কামব্যাকের কিন্তু একটা ভালো সুযোগ ছিল। তিনি আউট হলেন মাত্র 6 রান করে। অভিষেক শর্মা 16 বলে 30 রানে ভারতকে ভালো জায়গায় দাঁড় করিয়ে আউট হন। তবে ঈশানের কাছে সবকিছুই ফিকে। ঈশ এবং সোধের একটি ওভারে তিনি তুললেন 29টি রান। সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে যেভাবে রান তুলছিলেন, তাতে মনে হচ্ছিল 300 রান সময়ের অপেক্ষা। ভারত অধিনায়ক 63 রানে আউট হয়ে যাওয়ার পর হার্দিকের দাপট। শেষের দিকে 17 বলে 42 রান হার্দিকোচিত ইনিংস খেলে ফিরেছেন পান্ডিয়া। তবে যাবতীয় আলোচনা কিন্তু ঈশানকে কেন্দ্র করেই। দীর্ঘ 2 বছর জাতীয় দলে বাইরে ছিলেন। এদিন যে ইনিংসটা তিনি খেললেন, তাতে লন্ডভন্ড কিউইদের বোলিং লাইন আপ একই সঙ্গে ভয় ধরাবে বিশ্বকাপে যে কোনো দলকে। 43 বলে 103 রান করে ফেললেন। 6টি চারের পাশাপাশি ছিল 10টি ছক্কা। স্ট্রাইক রেট 250-এর কাছাকাছি। এরপর আর বিশ্বকাপের প্রথম একাদশে তাঁর থাকার এই সংশয়ের জায়গা নেই। কিন্তু তবে ব্যাটিং নয়, বিশ্বকাপে সম্ভবত কিপিংটাও করতে হতে পারে ঈশানকে। এদিনের ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস পরে তিনি দায়িত্ব সামলালেন। তাহলে কি সঞ্জু প্রথম একাদশের বাইরেই? তিলক পর্বা ঢুকলে ঈশান চলে আসবেন ওপেনিংয়ে। শুধু এইটুকুই বদলের সম্ভাবনা, যদিও বোলিংয়ে অনেক কিছুই শোধরাতে হবে। সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। পরীক্ষা নিরীক্ষার সুযোগ নিয়ে এই ম্যাচে প্রথম ব্যাট করেন সূর্যকুমাররা। তিরুবনন্তপুরমের পিচ এমনিতেই পাটা, বল সহজেই ব্যাটে এসেছে, স্ট্রোক খেলাটাও খুব সহজ। পরে বল করায় শিশিরের সমস্যাতে ভুগতে হয়েছে ভারতের বোলিংকে। তবে 272 রান তাড়া করতে নেবে নিউজিল্যান্ড যেভাবে সমানে সমানে টক্কর দিল, তা কিন্তু যথেষ্টই আশঙ্কার। এই ম্যাচে জিতে গেলে টি-20-র ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার একটা নজির গড়ত কিউইরা। সেটার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। শুরুতে টিম সেফার্ডকে ফিরিয়ে দিয়েছিলেন অর্শদেব, কিন্তু ফিন অ্যালেন অসাধ্য সাধন করতে উঠে পড়ে লেগেছিলেন। ভারতের কোনো বোলারকেই রেয়াত করেননি তিনি। 38 বলে 80 রান করে ফিরে যান, মারেন 8টি 4, 6টি 6। তাকে আউট করেন অক্ষর প্যাটেল। তারপরেও ম্যাচের রাশ নিজের হাতে রেখেছিলেন রচিন রবীন্দ্ররা। ড্রিঙ্কস ব্রেকে দেখা যায় গম্ভীর কথা সূর্যকুমারের সঙ্গে। আর তারপরেই রচিন, গ্লেন ফিলিপস, মিচেল স্ট্যান্ডার্ডের উইকেটে স্বস্তি ফেরে টিম ইন্ডিয়ার ডাগ আউটে। এবার 12 বলে 26 রান করে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছিলেন ড্যারেল মিচেল, কিন্তু তাকেও বোল্ড করেন অর্শদেব। বাইরের বল উইকেটে টেনে আজব ভঙ্গিতে আউট হলেন মিচেল। এরপর আর ভুগতে হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে ভারতের জয় নিশ্চিত করেন বরুণরা। শেষ 2 ওভারে বল করেন অভিষেক শর্মা, রিঙ্কু সিং। অর্শদেব 51 রান দিয়ে 5 উইকেট তোলেন। কিন্তু সঙ্গে রানের পাহাড় যদি না থাকে, তাহলে কি হবে? বিশ্বকাপের আগে সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেল। আশঙ্কাই সত্যি হলো। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। বিশ্বকাপে আগে থেকে ফিট করার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়া দলের মেডিকেল স্টাফরা, কিন্তু শেষ রক্ষা হলো না। বিশ্বকাপের মেগা আসরে নামার আগে বড়সড় ধাক্কা খেল অজি বাহিনী। তার জায়গায় 15 জনের দলে জায়গা পেয়েছেন বেন ডুয়ারসওয়েস। তবে জায়গা পাননি স্টিভ স্মিথের মতো তারকা। মিচেল মার্শের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। শনিবার সরকারিভাবে বিশ্বকাপের দল ঘোষণা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। এক বিবৃতিতে নির্বাচক টনি ডোটমেইড জানিয়েছেন, পিঠের চোট থেকেই প্যাটের সেরে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে, তাই তার জায়গায় সুযোগ পেয়েছেন পেন। ওর মতন বাঁহাতি পেসার দলের শক্তি বৃদ্ধি করবে। তাছাড়াও অসাধারণ ফিল্ডারও বটে। লোয়ার অর্ডারে 2 রানও করতে পারে। আমাদের আশা ওর সুইং, বোলিং এবং গতি পরিবর্তন উপমহাদেশের উইকেটে কার্যকারী হবে। গোটা অস্ট্রেলিয়া দলটা দেখে নেব এক ঝলকে। মিচেল মার্শ ক্যাপ্টেন, জেভিয়ার বার্টলেট, কুপার ক্যানোলি, টিম ডেভিড,
Ben Duerswitz, Cameron Green, Nathan Ellis, Josh Hazlewood, Travis Head, Josh English, Matt Koheneman, Green Maxwell, Matt Rance, Marcus Stoynes, Adam Champa. তিন বছর আগে মেলবোর্ন পার্কে মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার স্বপ্নভঙ্গ হয়েছিল এলেনা রাইবেকিনের। ফাইনালে এক পেশে লড়াইয়ে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন এরিনা সাবালেঙ্কা। এর ঠিক পরে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে দাপট দেখেছেন সাবালেঙ্কা, ইগান স্টিয়াপনেকরা। চোটের কারণে যেন আড়ালেই চলে গিয়েছিলেন রাইবাকিনা, তবে হাল ছাড়েননি। শনিবার প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়। বর্তমানে বিশ্বের 1 নম্বর মহিলা টেনিস প্লেয়ার সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাইবাকিনা। 2023-এ হারের মধুর প্রতিশোধ নিলেন সেই মাঠেই খেতাব জিতে। হাড্ডাহাড্ডি ফাইনালে 6-4, 4-6, 6-4 সেটে জয় তুলে নিলেন রাইবাকিনা। ফাইনালের শুরুটা হয়েছিল 2023 সালের মতোই। শনিবার মেলবোর্ন পার্কে প্রথম সেটে দাপট দেখান রাইবাকিনা। সাবালেঙ্কা সার্ভিস ব্রেক করে নজর কাড়েন তিনি। শেষ পর্যন্ত 6-4 ফলে জিতে নেন ওই সেটে। তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক সাবালেঙ্কার। কেন বর্তমানে বিশ্বের 1 নম্বর টেনিস প্লেয়ার তিনি তাই বোঝালেন। প্রথম সেটে হারের ধাক্কা সামাল দিয়ে নিজেকে গুছিয়ে নেন। এই সেটের শুরু থেকেই চাপ পাড়ান রাইবাকিনার ওপরে। অবশেষে 6-4 ফলে এই সেট জিতে ম্যাচ ফেরেন সাবালেঙ্কা। তৃতীয় সেটেও জাপট জারি রাখেন সাবালেঙ্কা। একটা সময় 3-0 ফলে এগিয়েও যান, কিন্তু চাপের মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েননি রাইবাকিনা। টানা 5টি গেম জিতে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন কাজাকিস্তানের এই টেনিস তারকা। ম্যাচে ফেরার চেষ্টা করেন সাবালেঙ্কা, তবে শেষ হাসি হাসেন রাইবাকিনাই। 6-4 ফলে শেষ সেট জিতে ম্যাচ পকেটে পড়েন তেরে। এই নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন রাইবাকিনা। 5 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন অধরাই রইল সাবালেঙ্কার। বার্সেলোনা, প্যালাউ সান জর্দি এরিনা। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গুয়ার্দিওলার মুখে শোনা গেল ইসলামিক সম্ভাষণ। তার গায়ে তখন জড়ানো কেফিয়া, যা কিনা প্যালেস্তিনীয়দের প্রতি সহানুভূতির প্রতীক। ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ বলে উঠলেন, আমি নিরপেক্ষ নই প্যালেস্তাইনের পক্ষে। যারা পথ্য ঘরে বসে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন তারা সবাই কাপুরুষ। যারা সবটা জেনেও প্রতিবাদ করে না, বিশ্বের সেই সব রাষ্ট্রনেতা ভীরু। বার্সেলোনা প্যালাউ সান জর্দি এরিনায় প্যালেস্তাইনের মানবাধিকার থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পেপ, যার ক্ষুদ্ধার মস্তিষ্ক ফুটবল বিশ্বে সুপরিচিত। খেলার মাঠে তার দলগুলির দাপট গোটা বিশ্ব এক বাক্যে স্বীকার করে নেয়। মাঠের বাইরে তিনি কিন্তু মিতভাষী। কোনো বিতর্কিত বিষয়ে সচরাচর মুখ খোলেন নিজেরে। সেই পেপ গুয়ার্দিওলা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলে দিলেন, আমি প্যালেস্তাইনের পক্ষে, মানবাধিকারের পক্ষে। ম্যানচেস্টার সিটির কোচ বলছেন, 2 বছর ধরে সোশ্যাল মিডিয়া আর টেলিভিশনের পর্দায় যে সমস্ত ছবি ভেসে উঠছে, সেগুলি দেখলে মনে হয় গোটা বিশ্ব যেন চোখ ফিরিয়ে নিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে যে শিশুটি তার মাকে খুঁজছে, তার প্রশ্নের কোনো জবাব আছে কি আমাদের কাছে? পেপ বলছেন, আমরা ওদের একা ছেড়ে দিয়েছি। ক্ষমতাবান দেশগুলো জানে কি হচ্ছে, তবু নীরব। এই নীরবতা ভয়ঙ্কর। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা যে একই সারিতে, সেটা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন বিশ্বখ্যাত ফুটবল কোচ। তাঁর কথায় কখনো কখনো নীরবতা অন্যায় সহাবস্থানের সমান। এটা রাজনীতি নয়, মানবতার প্রশ্ন। যুদ্ধের সিদ্ধান্ত যারা নেয় তারা বদ্ধ ঘরে বসে থাকে, আর বলি হতে হয় সাধারণ নিরস্ত্র মানুষকে। বিশ্বের তাবড় নেতাদের উদ্দেশ্যে তাঁর আক্রমণ। শক্তিধর রাষ্ট্র নেতারা আসলে কাপুরুষ। নিজেরা ঝুঁকি না নিয়ে অন্যদের মৃত্যুর মুখে ঠেলে দেন। কিছুদিন আগেই প্রয়াত হচ্ছেন প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাসা। 24 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল ক্লাবে অ্যাস্ট্রোটার্ফ উদ্বোধনের সঙ্গে প্রয়াত এই ফুটবলার ইলিয়াস পাসার পরিবারের হাতে 11 লক্ষ টাকা তুলে দেওয়া হবে ক্লাবের তরফ থেকে। অন্যদিকে আইএসএল শুরুর 2 সপ্তাহ আগে নতুন ফুটবলার সই করালো লাল হলুদ ব্রিগেড। ওড়িশা এফসির অভিজ্ঞ জেরি মামাইয়াকে দলে নিল পদ্মাপাড়ের ক্লাব। অস্কার ব্রুজোর হাত ধরে নতুন স্বপ্ন দেখছে ইস্ট বেঙ্গল। আইএসএল কিছুটা পরে শুরু হলেও প্রস্তুতিতে কিন্তু কোনো খামতি রাখতে চাইছে না তারা। জেরিকে যে নেওয়া হবে এটা আগেই জানা গিয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা করে দিল লাল হলুদ বাহিনী। 141টি ম্যাচে জেরি 18টি গোল করেছেন, অ্যাসিস্ট 22টি। অন্যদিকে 24 ফেব্রুয়ারি উদ্বোধন হবে ইস্ট বেঙ্গলের অ্যাস্ট্রোটার্ফে।
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাসা। ক্লাব প্রেসিডেন্ট মুরালিলাল লোহিয়া ঘোষণা করেন ক্লাবের তরফ থেকে এই শোকার্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে 11 লক্ষ টাকা। আগামী 6 ফেব্রুয়ারি পাসার স্মরণে জোড়া বেনিফিট ম্যাচ হবে ক্লাবের মাঠে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল স্টার্স বনাম ইস্ট বেঙ্গল লেজেন্ডস দুই দলকেই নেতৃত্ব দেবে যথাক্রমে তুষারক্ষেত বিকাশ পাঁচে। দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গল বনাম এফপিআই নেতৃত্বের আর্ম ব্যান্ড থাকবে যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেস প্যারেটোর হাতে। অন্যতম কথা, দেবব্রত সরকারের কথায় স্মৃতিচারণে চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের পাশে থাকাটাই মুখ্য কাজ। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।